নমস্কার, আমি রুমকি। গল্পকথার আসরে আপনাদের আরো একবার স্বাগত। আজকে যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবো, ঘটনাটা কিন্তু একেবারে সত্যি ঘটনা এবং ঘটনাটাকে আমরা অনেক সময় মিথ ভেবে এড়িয়ে যাই। কিন্তু তার ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আসলে আমাদের মা কিংবা দিদা কিংবা আমাদের যারা বয়স্ক মানুষজন বাড়িতে রয়েছেন, তারা আমাদের অনেক সময় সাবধান করেন যে এটা করো না, এটা এইভাবে বলো না, বা এমন সময় এমন কোনো কাজ করতে নেই। কিন্তু আমরা সেটাকে না অনেক সময় নয় কুসংস্কার ভাবি, না হলে সেটাকে মিথ ভাবি। এই বলে আমরা জিনিসগুলোকে সম্পূর্ণভাবে নেগলেক্ট করি। কিন্তু এই নেগলেক্টের ফলে আমাদের যখন একটা বড়সড় ক্ষতি হয়ে যায়, তার ফল কিন্তু আমাদেরই ভোগ করতে হয়। তখন আমাদের হাজার কষ্ট হলেও আমরা সেই জিনিস আর ফেরত পাই না। আজকের ঘটনাটা ঠিক তেমনই একটি ঘটনা, যা শুনলে আপনারা বুঝতে পারবেন কত বড় ভুল হয়ে গেছিল একটি মেয়ের জীবনে, শুধুমাত্র সেই সাবধানতাকে সে মিথ ভেবেছিল। চলুন, আর দেরি না করে চলে যাব ঘটনায়। তবে ঘটনায় যাবার আগে আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটি কথা। যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন আর ঘটনাগুলো যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে দেরি না করে এই চ্যানেলটিকে, মানে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল। আর যদি আপনাদের জীবনেও এমন কোনো ঘটনা থাকে, আমাকে ডেসক্রিপশন সেকশনে সমস্ত লিংক আছে, সেখানে পাঠিয়ে দিন। আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। তবে দেরি না করে চলে যাব ঘটনায়। আর তার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের জন্য রইল অনেক শুভ কামনা এবং সবাই খুব ভালো থাকুন। আর দেরি করলাম না, চলে যাচ্ছি সোজা ঘটনায়। আজকে যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবো, সেই ঘটনাটি বিদিশার জীবনের এক ভয়ঙ্কর ঘটনা। বিদিশা জন্মায় কলকাতায়, কিন্তু সে পরবর্তীকালে তার মামা মামির কাছে বম্বে চলে যায় এবং সেখানে বড় হয়, সেখানে স্কুলে পড়াশোনা করে। তারপর সেখান থেকে সে কলেজ কমপ্লিট করে। ইতিমধ্যে তার মামা মারা যায় এবং মামিরও শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না। তাই সে বাধ্য হয়ে কলকাতার নিজের বাবা মার কাছে ফিরে আসে। যখন নিজের বাবা মার কাছে ফিরে আসে মামিকে নিয়ে এবং এখানেই থাকতে শুরু করে, এখানে একটি ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি হয়ে যায়। এরপর সে এখানেই চাকরি করতে শুরু করে দেয়। বেশ সুন্দর একটা জীবনযাপন সে করছিল। এই কোম্পানিতে গিয়েই তার সাথে পরিচয় হয় সুনীলের। প্রায় 4 বছর হয়ে গেছে তাদের বন্ধুত্ব এই কোম্পানিতে এসে, এবং দীর্ঘ বন্ধুত্বের পর তারা ঠিক করে যে এবার তারা বিয়ে করবে। সেই মতো তাদের বিয়েও হয়ে যায়। এরপর বিদিশা মনে করে যে সে আর চাকরি করবে না। তার এই যে 10টা 5টা ডিউটি, কিংবা বাড়িতে আসার পরেও একটা বিশাল হেডেক কাজ কাজ নিয়ে, সেই সময়টা যেটা সে কোম্পানিতে দিচ্ছে, আর এই সময়টা যদি সে নিজের কাজে লাগায় বা নিজের যদি কিছু তৈরি করার কাজে লাগায়, তাহলে সেটা আরো বেশি বেটার। এই বলে সে চাকরিটাকে ছেড়ে দেয়। অত ভালো একটা চাকরি ছেড়ে দেবার পরে সে নিজে বাড়িতে একটা ছোট্ট ক্রেস খোলে এবং তার সাথে সে একটা ক্লাউড কিচেনও চালাতে থাকে। দিব্যি চলছিল তার। একদিকে সুখের সংসার, আর একদিকে তার নিজের বিজনেস। একেবারে তার আনন্দর সীমা ছিল না, কারণ সেই কাজগুলো ছিল তার পছন্দের কাজ। এইভাবে দীর্ঘ 4 বছর চলে যায়। এরপর তারা স্থির করে অনেকটা সময় তাদের এই সম্পর্ক হয়ে গেছে। প্রায় 8 বছর ধরে তাদের এই সম্পর্ক, 8-9 বছর ধরে হবে তাদের এই সম্পর্ক। এবার তারা একটা বেবি নেবে, এই বলে বিদিশা কনসিভও করে। এদিকে সুনীলের বাড়ি, মানে বিদিশার যে হাজবেন্ড সুনীল, তার বাড়ি, তার আর কি পৈতৃক বাড়ি ছিল হচ্ছে বাড়াইপুরের ওখানে। বাড়াইপুরে অনেকটা ভেতরের দিকে তাদের পৈতৃক বাড়ি, এবং অনেক বছরের, মানে অনেক অনেক বছরের পুরনো সেই মানে পৈতৃক ভিটা। তার বাবা মা এখানে থাকে, কিন্তু তার ঠাকুমা, জেঠিমা সবাই ওখানেই থাকে। তাদের ওখানে মানে নিজেদের বাড়ি আছে, জয়েন্ট ফ্যামিলি মতো। শুধু ওর বাবা মাই এখানে থাকে। তার সবাই মিলে ঠিক করে পুজোর ছুটিতে, বেশ কিছুদিনের ছুটি নিয়েছিল সুনীল, আর এই সময় তারা যাবে তাদের দেশ বাড়িতে এবং ওখানে প্রায় 1-2 সপ্তাহ কাটিয়ে তারপর তারা ব্যাক করবে। বিদিশা যখন
বারুইপুরে যায় সুনীলদের বাড়িতে। এর আগে কখনো তার সুযোগ হয়নি সুনীলদের বাড়িতে যাবার, কিন্তু এরপর যখন সুনীলদের বাড়িতে যায় সে প্রচণ্ড আপ্লুত ছিল। গেছিল এর আগে কয়েকবার, কিন্তু এতদিনে থাকার নাম করে যায়নি। হয়তো একদিন গেছিল, দুদিন থেকে 1-2 দিন থেকে সে ব্যাক করেছিল, কিন্তু এটা প্রায় 2 সপ্তাহ ধরে থাকবে, এটাই তার কাছে একটা বিশাল আনন্দের ব্যাপার ছিল। তা ওখানে যাবার পর তার যে জেঠি শাশুড়ি রয়েছে, ঠামি শাশুড়ি রয়েছে, আরও যা যা রয়েছে, দেওররা রয়েছে, জেঠু কাকু সবাই মিলে মানে বিদিশার সাথে কিন্তু একটা খুব ভালো বন্ডিং ছিল। সবাই ওকে প্রচণ্ড ভালোবাসতো আর খুব যত্নে রেখেছিল। তার মধ্যে যখন সবাই জানে যে বিদিশা কনসিভ করে আছে, তাহলে তো তার একটা আলাদাই যত্ন সেই বাড়িতে ছিল। তা এদের মধ্যে ওর যে 2 জা ছিল, 2 জায়ের সাথেই কিন্তু বিদিশার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ইতিমধ্যে ওদের বাড়িতে একটা নিমন্ত্রণ আসে, একটা বিয়ে বাড়ি। তা এই নিমন্ত্রণ বাড়িতে সবার নিমন্ত্রণ ছিল, তার সাথে বিদিশাদেরও নিমন্ত্রণ ছিল। এবার বিদিশা কোনোদিন গ্রামের বিয়ে দেখেনি, তার খুব ইচ্ছা ছিল সেই বিয়েতে যাবার, কিন্তু তার ঠাকুমার শাশুড়ি যিনি ছিলেন, তা সেই ঠামি, ওখানে ঠাকুমাকে সবাই ঠামি ঠামি বলে ডাকতো। তা সেই ঠামিকে সবাই কিন্তু খুব মান্য করত, আর ঠামি কিন্তু একদম চায়নি বিদিশা সেই অনুষ্ঠান বাড়িতে মানে বিয়ে বাড়িতে যাক। তা এই ব্যাপারটা বিদিশার কিন্তু খুব কষ্ট লাগে। বিদিশা বলে যে আমি ভাবতেই পারি না যে ঠামি আমাকে সবার সামনে বলবে না তুমি যেও না, তুমি এই অবস্থায় তোমার যাওয়ার কোনো দরকার নেই। তা কথাটা এমনভাবে তার খারাপ লেগেছিল, সে খুব সেদিনকে মনমরা হয়েছিল, তার কান্না পাচ্ছিল যে বাড়িতে সবাই যাবে, শুধু আমি যেতে পারবো না, শুধু আমি প্রেগনেন্ট বলে, এটা কিরম ধরনের বিচার। আর শুধু মানে কলকাতা থেকে খুব বেশি দূরে না বারুইপুরে, কিন্তু তাদের মধ্যে এখনো এই সমস্ত কুসংস্কার রয়েছে। কেন এই কুসংস্কারগুলো পরিবর্তন হবে না? এগুলো তো এবার পরিবর্তন হওয়া দরকার। এইরকম সে বিভিন্নভাবে মানে এইসব কথা তার মাথায় আসতে থাকে। সে সুনীলের সাথে কথা বলে। তা সুনীলকে সে খুব করে বলে যে প্লিজ আমাকে নিয়ে চলো, আমি না কোনোদিন গ্রামের বিয়ে দেখিনি, আমার খুব ইচ্ছা যে ওইখানে যাবার, ওখানে বিয়ে কীরকম হয়, ওইরকম মানে শহরের বিয়ে একরকম, অত অজপাড়াগার বিয়ে সেটা তো সম্পূর্ণ আলাদা। তা সেখানে পরিবেশ কীরকম সেটা আমার দেখার প্রচণ্ড ইচ্ছা আছে। তুমি একবার ঠামিকে রাজি করাও, যাতে ঠামি রাজি হয়ে যায়, আমাকে যাওয়ার পারমিশনটা অন্তত দেয়। বাধ্য হয়েই সুনীল ঠামিকে অনেক করে রিকোয়েস্ট করে। তা ঠামি লাস্ট পর্যন্ত রাজি হয়েছিল, কিন্তু সে বারবার বলেছিল তুমি যেতে পারো, কিন্তু খুব সাবধানে যেও। আর সেদিনকে না শনিবার ছিল, বলেছিল আজকে তো শনিবার, প্লিজ চুলটা খুলে যেও না। হ্যাঁ, তুমি চুল টুল বেঁধে ভালো করে যেও, আর খুব সাবধানে যেও। আমাদের এখানে না এই অবস্থায় কোনো মেয়ে বা বউ এরমভাবে যায় না, যাতায়াত করে না। তোমার এতটা ভারী মাসও হয়ে গেছে, তখন কিন্তু প্রায় 6.5 মাস হয়ে গেছে বিদিশার। তা বললো যে এতটা ভারী মাসে তুমি এরমভাবে যাচ্ছ, একটু সাবধানে যেও। বিদিশা শুনলো, সবকিছু শোনার পরে সে যখন রওনা দেওয়ার সময় সে চুল টুল বেঁধেই গেছিল, কিন্তু মাঝ রাস্তায় গিয়ে চুলটাকে জাস্ট একটা মনে সামান্য ক্ল্যাচার দিয়ে বা কিছু একটা করে নিয়েছিল, যেটা বোঝা যায়নি। সে রাস্তাতে গিয়ে কিন্তু পুরো চুল খুলে দেয়, দিয়ে নর্মালি যেমন বিয়ে বাড়িতে আমরা যাতায়াত করি সে ওরমভাবেই বিয়ে বাড়িতে যায়, বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে। বাকি সবাই ফিরে আসলেও বিদিশা এবং সুনীল সেদিনকে কিন্তু অনেকটা রাত করে, কারণ ওখানে সুনীলের অনেক দিনের পুরাতন দুটো বন্ধুর সাথে দেখা হয়ে যায়, এবং সুনীল ওখানে গল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। এবার বাড়ির বাকি যারা ছিল সদস্যরা, তারা সুনীলকে বারবার যাবার জন্য বলে, কিন্তু সুনীল সবাইকে বলে তোমরা চলে যাও, কোনো অসুবিধা হবে না, আমি বিদিশাকে সাবধানে নিয়ে যাব। তাই এই ব্যাপারটা কিন্তু বিদিশার জায়ের পছন্দ হয়নি। বিদিশার জা তখন ওকে বারবার বলে যে সুনীল গল্প করছে করুক, তুমি বরং আমাদের সাথে চলে চলো, তুমি সুনীলের জন্য অপেক্ষা করো না, একটা ছেলে, ওর অসুবিধা হবে না, আর তুমি এরম একটা অবস্থাতে রয়েছো, তুমি কিন্তু এত রাত করো না, তুমি আমাদের সাথে চলে চলো। এরপর বিদিশাও বারবার জোর করতে থাকে, থাকি না দিদি আর একটুখানি, তোমরা চলে যাও, আমি আর কিছুক্ষণ পর যাব, এরম বারবার যখন বলতে থাকে, তা ওর যারা ভাবে যে তাহলে তো আর কিছু বলার নেই, ওর যারা লাস্টে ওকে রেখে দিয়ে সবাই বাড়িতে চলে আসে। এবার সেদিনকে সুনীলের সাথে তার বন্ধুদের কথা বলতে বলতে মানে গল্প গাছা করতে করতে অনেকটাই রাত হয়ে যায়। এবার অত রাত্রে সেখানে কোনো গাড়ি সেভাবে পাওয়া যায় না, তাও অনেক কষ্টে অত রাত্রে তারা একটা টোটো মতো পেয়েছিল, সেই টোটোতে ওঠে। এবং ওদের বাড়িটা কি হয়েছে, টোটো যেখানে নামাবে সেখান থেকে কিন্তু হেঁটে আরো 5 মিনিট আসতে হবে। সেখান থেকে বাইকে যাওয়া যায় বা বাইক ঢোকে,
সাইকেল ঢোকে, কিন্তু টোটো ঢোকে না ওইরকম জায়গাতে। তা এতটাই সরু ছিল ওই রাস্তাটা, ওদের বাড়িতে যাওয়ার যে রাস্তাটা। আর দুপাশে পুকুর, তারপর কিছুটা গেলে পারে ধান ক্ষেত রয়েছে। বাধ্য হয়েই সেই টোটো কিন্তু ওদের রাস্তাতে নামিয়ে দেয়। এরপর অনেকটাই রাত, আর ওরা দুজনে কি করে, ওই অবস্থাতে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে এগায়। রাত্রি তখন প্রায় 11:30 11:45 বাজতে যায়। বাড়ি থেকে অটোমেটিক বারবার ফোন আসতে শুরু করেছে, এত রাত কেন করছিস তোরা, তোরা বাড়ি চলে আসার কথা কখন, তোরা এত রাত করে আসছিস। তা সুনীল বুঝতেই পারছে না, সুনীলও এই ব্যাপারটা এতটা জানাজানি, মানে এই যে গ্রামে যে মিথ রয়েছে সেটা যে সত্যি হতে পারে সেটা সুনীলও কখনো চিন্তা করেনি। সুনীলও ভাবছে কি বলছে, এত রাত হয়েছে। শহরের রাত 11:30 মানে কিছুই না, কিন্তু গ্রামের দিকে 11:30 মানে অনেকটাই রাত, তাই না? সুনীল এবার কি করে, ও আস্তে আস্তে ওই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দুজনে মিলে ওর বাড়ির দিকে এগায়। এবার বাড়ির দিকে যাওয়ার পথে একটা মানে পথের ধারেই একটা বিশাল বড় গাছ রয়েছে, বেল গাছ। এবার বেল গাছটা না অনেকটা শুকিয়ে এসেছে, আর তার একটা ডাল পুরো রাস্তার উপরে না এইরকম ভাবে রয়েছে, কিন্তু অনেকটা উঁচুতে ডালটা, মাথায় লাগার কোনো সম্ভাবনাই নেই। সুনীল আর বিদিশা যখন সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছে, হঠাৎ বিদিশা ধারে ছিল, সুনীল রাস্তার এই পাশে ছিল, আর গাছটা না পুরো এইরাম রাস্তার এইরাম সাইডে ছিল। তা যখন আসছে আস্তে আস্তে বিদিশা পুরো ফিল করে যে ওর মাথায় যেন কারোর পা মতো একটা লাগলো, মানে পুরো মনে হয় না একটা কারোর পা যদি লাগে আমরা বুঝতে পারি না, মনে হলো ঠিক তেমন যেন ওর মাথায় একটা লাগলো। এবার ও না হট করে ভয় পেয়ে গেছে, কি লাগলো। ও না যখন ওপর দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছে কিছু নেই, কিন্তু ওই গাছটা মানে ওটা পুরোপুরি ও মরে যায়নি, অর্ধ মরা অবস্থায় রয়েছে। এবার অর্ধ মরা অবস্থায় রয়েছে না, তার পাতাগুলো সব ঝরে গেছে, মরে যায়নি, সেটা ওই অন্ধকারে কিন্তু বুদিশা ব্যাপারটা বুঝতে পারেনি। তা সেই গাছটা দেখছে ডালটা কিন্তু অনেকটাই উঁচুতে, তাহলে ওর মাথায় লাগবে কি, ওর মাথায় তো লাগার মতো কিছু নেই। তো ও ভাবছে কি হলো, তাহলে আমার মাথায় তো আমি স্পষ্ট বুঝতে পারলাম যে কারোর পা মতো লাগলো, পা না হলে মানে কিছু একটা আমার মাথায় লাগলো, তাহলে সেটা কি ছিল, কোনো পাতা বা ডালও তো যে নেই আমার মাথায় লাগবে। তাও তখন না এদিকে সুনীলকে বলে যে সুনীল জানো তো আমার মাথায় কিছু একটা লেগেছে। সুনীল ব্যাপারটাকে পুরো ইয়ার্কি মেরে উড়িয়ে দেয়। তারপর ওরা আস্তে আস্তে কথা বলতে বলতে বাড়ির দিকে রওনা দেয়। কিছুটা রাস্তা যখন বিদিশা আর সুনীল এগিয়েছে, তার বাড়ি থেকে আরেকটু দূরে তাদের বাড়িটা দেখা যাচ্ছে, অলরেডি তাদের বাড়ি। সেই সময় আবার রাস্তার ধারে আরো একটা বড় কোনো একটা গাছ ছিল, অন্ধকারে সেই গাছটা কিন্তু বিদিশা দেখতে পায়নি। সে ওই গাছের কাছাকাছি যেই এসেছে, তার মাথার উপর না কোথা থেকে ঝুপ করে বেশ কিছুটা জল পড়ে। এই জলটা যখন পড়ে, বিদিশার পাশেই কিন্তু একেবারে সুনীল রয়েছে। আর কি অদ্ভুত ব্যাপার, সুনীল কিন্তু তখন রাস্তার এই ধারে ছিল, গাছে মানে এইরাম রাস্তাটা তো এরম ভাবে গেছে, এই সাইডে গাছটা রয়েছে, আর এইখানটা ধান ক্ষেত মানে ওই ফাঁকা জমি আর কি, এইরাম সাইডে গাছ রয়েছে। আর এবার রাস্তাটা এরাম, এই দিকটায় কিন্তু সুনীল, আর এই দিকটা হচ্ছে বিদিশা দাঁড়িয়ে। কিন্তু সুনীলের গায়ে কোনো জল পড়েনি, জলটা পড়েছে পুরো ঝপাত করে একেবারে বিদিশার গায়ে। বিদিশা না রীতিমতো কেঁপে উঠেছে ভয়তে, এটা কোথা থেকে পড়লো এতটা জল। এবার এই দেখে সুনীলও রীতিমতো ভয় পেয়ে গেছে, সত্যি তো কোথাও তো কিছু নেই, তাহলে জল পড়লো কোথা থেকে, বৃষ্টি হচ্ছে বলে যখন ওরা ওপর দিকে তাকিয়েছে, দেখছে না ওপরে কিচ্ছু নেই, কোনো পাখি নেই, কিচ্ছু নেই, তাহলে জলটা কোথা থেকে আসলো। আর বৃষ্টিও তো হচ্ছে না, হলে পারে তো তাহলে সুনীলের গায়েও পড়তো, কিন্তু সুনীলের গায়ে পড়েনি। এবার ওরা না তাড়াহুড়ো করে আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে ঘরে উঠতে যাবে, ওর ঠাকুমা ওখানে বসে রয়েছে। ঠাকুমা বলছে, এত রাত হয়ে গেছে, তোদের কি কোনো হুঁশ নেই? এতবার বলে দিলাম যে যাস না যাস না, সেই গেলি ঠিক আছে, এত রাত হয়েছে তখন তোরা এসেছিস, কেন সবার সাথে চলে আসা যেত না? এবার এই বলে বিদিশাকে তো বেশি কিছু বলতে পারছে না, কিন্তু সুনীলকে প্রচন্ড বকাবকি করেছে যে তোর কোনো কাণ্ডজ্ঞান নেই, তুই এরম বউকে নিয়ে গেছিস, তুই জানিস না গ্রামের ব্যাপার স্যাপার, বলে খুব করে বকেছে। তা বকতে সুনীল মাথা নিচু করে চুপচাপ শুনেছে। বিদিশাও কেঁদে ফেলেছে ব্যাপারটা, আর বিদিশার মনে সেই ভয়টা অলরেডি রয়েছে, ওর সাথে যেগুলো ঘটেছে। ও ভয়তে না আর দিদাকে মানে ঠামিকে কিচ্ছু বলতে পারছে না। ঘরেতে গেছে, জামা কাপড় চেঞ্জ করার পরে ওরা ওই রাত্রিবেলা সবাই তো শুয়ে পড়েছে, কাউকে কিছু বলার ছিল না। পরের দিন ও ওর এক যাকে এই সব ঘটনা বলেছে।
এবার যখন এই ঘটনা বলেছে তখন সাথে সাথে ওর যা মাথায় হাত। বলছে, সে কি, তুই ওই রাত্রিবেলা এইসব ঘটনা ঘটেছে, তুই রাত্রে জানালি না কেন? তা তখন বিদিশা বলছে, কি হবে, আমি জানাতে পারিনি দিদাকে, মানে ঠামিকে। আমি খুব ভয় পাচ্ছিলাম যদি ঠামি আরো বকাবকি করে। আর বলছে, সেই অবস্থায় তুই ঘরে ঢুকে গেলি, আর মাথায় কোনো গঙ্গা জল দেওয়া নেই, কিচ্ছু করেনি। তুই জানিস তুই কতটা ভুল করেছিস? জানি না এরপরে কি হবে। এবার সাথে সাথে বিদিশা বলছে, তুমি না এই কথাগুলো ঠামিকে বলো না, ঠামি তাহলে আরো বকবে। তা তখনও যা বলছে, তুই জানিস না কত বড় ভুল তোর দ্বারা হয়েছে, বা তোর সাথে কিন্তু অনেক অঘটনও করতে পারে। তুই এই কথাগুলো কালকে রাত্রে বলা উচিত ছিল, তুই আজকে বলছিস এতটা সময় চলে যাবার পরে। বলে ও কি করেছে, তাড়াতাড়ি গিয়ে ঠামিকে সব কথা বলেছে। এবার ঠামি তখন পুরো মাথা চাপড়ে বলছে, হায় ভগবান, আমার ঘরে এবার পুরো সর্বনাশ হয়ে যাবে। এটা কি করলি তুই? এই ঘটনাগুলো কেন কাল রাত্রে আমাকে বললি না? এখন কি হবে আমাদের মাথায় ঢুকছে না। ঠিক কোনো রকম তখন গঙ্গাজল টঙ্গাজল দিয়ে ওকে স্নান করানো হয়। যে জামা কাপড়গুলো পরে এসেছিল সেই জামা কাপড়গুলো বাইরে ফেলে দেওয়া হয়। তা এবার বিদিশাও মনে মনে ভয় পেতে থাকে যে কি হবে, বা কেন এরা এই কথাগুলো বলছে, কি হয়েছে, ওর মাথায় ওই ব্যাপারগুলো কিছু ঢুকছে না। এরপর বিদিশা ঠিক তার 3 দিন পর থেকে দেখে ওর শরীরের মধ্যে না অস্বস্তিকর একটা ব্যাপার শুরু হয়েছে, আর পেটের মধ্যে অসহ্য ব্যথা শুরু হয়েছে। যে ব্যথা শুরু হয়েছে ও থাকতে পারছে না, এতটা ব্যথা শুরু হয়েছে হঠাৎ করেই এই ব্যথাটা। এর আগে কিন্তু ওইরকম ব্যথা কোনোদিন করেনি। এবার ও ভাবছে হয়তো সময় এগিয়ে আসছে, তার জন্য ব্যথা হতে পারে। তাড়াহুড়ো করে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। হসপিটালে যখন নিয়ে যাওয়া হয়েছে তখন ডাক্তার দেখে বলছে, পেটে যে বেবিটা ছিল সে অলরেডি মারা গেছে। এই কথা শুনে বাড়ির মানে সবাই তখন প্রচন্ড কষ্টে রয়েছে। এদিকে বিদিশা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। সুনীলের প্রচন্ড মন খারাপ, সুনীলও মানে চোখে জল। কেউ ভাবতে পারেনি যে আর কদিন পর যার আসার কথা সে এরমভাবে পৃথিবীতেই আসবে না, মানে পৃথিবীর আলো দেখার আগেই সে ওরমভাবে চলে যাবে। তো এই ব্যাপারটা কেউ মানতে পারছিল না, সবার মন খুব খারাপ। তা কেউ বিদিশাকে আর কিচ্ছু বলেনি। তাকে ধরে ধরে ওখানে অপারেশন করানো হয় হসপিটালে, নিয়ে তারপর তাকে বাড়িতে আনা হয়। বাড়িতে যখন আনা হয় বিদিশা কিন্তু বেশ অসুস্থই ছিল। এখানে আসার পরে, মানে বাড়িতে ঢোকার পরে আরো 2 দিন গেছে। 2 দিন পর থেকে বিদিশা অদ্ভুত কিছু স্বপ্ন দেখতে পায়। সে দেখছে বারবার তার পেটের মধ্যে এমন একটা বেবি রয়েছে, যে বেবি পুরো কুচকুচে কালো দেখতে, তার 4টে হাত আর 3টে পা, এমন বীভৎস একটা ফিগার। আর সে খালি কাঁদছে আর বলছে কোনো রকম ভাবে, তুমি আমাকে কেন আনলে না, তুমি কেন আমাকে মেরে ফেললে, তুমি কেন আমাকে আনলে না? এই স্বপ্নটা দেখে না সেদিনকে বিদিশা মানে প্রচন্ড ভয় পেয়ে যায়, এবং রীতিমতো রাত্রিবেলা চিৎকার করে ওঠে। ও চিৎকার শুনে পাশের ঘরে ও যা থাকতো, তারপরে তার পাশের ঘরে ওর শ্বশুর শাশুড়ি থাকতো, সবাই দৌড়ে আসে। কি হয়েছে, কি হয়েছে? তা তখন বিদিশা রাত্রিবেলা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে, আমি এরম একটা ভয়ের স্বপ্ন দেখেছি, আমি বুঝতে পারছি না যে আমি কেমন এরম স্বপ্ন দেখলাম। তা সবাই ওর মাথায় হাতটা তুলিয়ে দেয়, সবাই বুঝতেই পারছে যে মানে ও ভীষণ ভাবে টেনশন করছে। স্বাভাবিক, একটা বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে যে এতটা দিন তার পেটের মধ্যে ছিল। তা সবাই ভাবে হয়তো কোনো স্বপ্ন দেখেছে, ঠিক আছে, ভয়ের কিছু নেই। সবাইকে বোঝায়, কালকে সকালবেলা দেখবে সব ঠিক হয়ে গেছে, তুমি চিন্তা করো না, যা হওয়ার হয়ে গেছে, এখন এখন তো আর আমাদের হাতে কিছু নেই, তুমি এ নিয়ে চিন্তা করো না। কিন্তু এরপরে ঠিক পরের দিন রাত্রেও বিদিশা একই রকম স্বপ্ন দেখে। ঠিক পরপর 4 দিন ধরে বিদিশা এই একই স্বপ্ন দেখতে থাকে, আর সে রীতিমতো ভয় পেয়ে যায়। এর পরের 3 দিন কিন্তু এই একই স্বপ্ন দেখলেও ও বাড়িতে কাউকে ভয় পেয়ে জানায়নি, সুনীলকে জানায়। সুনীল তখন রেগে গিয়ে বলে, তুমি 4 দিন ধরে এই একই স্বপ্ন দেখে আসছো, তুমি একবারও আমাকে বলবে না? তুমি প্রথম দিন বলেছো ঠিক আছে, তারপরের দিনে এই একই স্বপ্ন কখনো দেখতে পারে কেউ? তারপরে আরো 3 দিন কেটে গেল, তুমি তো বলা উচিত ছিল তোমার, তুমি কেন বলনি? বলে ও সব কথা বাড়িতে জানায়। বাড়ির লোকজন এবার প্রচন্ড টেনশন করতে শুরু করে। এদিকে ওর ঠাকুমাও মানে এমনিতেই ওর উপর প্রচন্ড রেগে রয়েছে। ঠাকুমা একদম কথা বলা বন্ধ করে দিয়েছে সুনীল আর বিদিশার সাথে। সবাই জানে ঠাকুমা ওদের উপর ভীষণ রেগে আছে। ঠাকুমা শুনে বলে, যা হবার আমার ঘরে তো অলক্ষ্মী ঢুকে গেছে, আমার ঘরে সব শেষ হয়ে যাবে, বলে খুব উল্টোপাল্টা বলতে থাকে। এই কথা শুনে বিদিশা চুপ করে রয়েছে ভয়তে, আর কিছু বলে না। তো তখন সুনীল বলে, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। তা তখন বাড়িতে কথা বলে যে বিদিশার শরীরটা ভালো না, ওকে নিয়ে আমরা চলে যাব। তা ঠাকুমা বলে, তোরা এখান থেকে কোথাও যেতেও পারবি না, তোরা যা না, দেখ কিরাম তোদের প্রত্যেকটা কাজে বাধা পড়ে।
সত্যিই তার পরদিন সত্যিই ঠিক তাই। পরের দিনকে যখন সুনীল বেরাতে যাবে, মানে রেডি হয়ে গেছে ওরা আর থাকবে না এখান থেকে চলে যাবে। সুনীল ঘর থেকে বেরিয়েছে রেডি হয়ে ওরা চলে যাবে। মানে এমনি সবার সাথেই সম্পর্ক ঠিক আছে। কিন্তু বিদিশার এই যে কন্ডিশন সেটা দিন, দিন ও আরো ভয় পাচ্ছে বা এরকম যে ব্যাপারটা এইসব থেকে জন্য ও ভাবছে যে এখান থেকে চলে গেলে হয়তো বিদিশা অনেকটা ভালো হয়ে যাবে। ঠাকুমার কথা শুনে মানে ঠাকুমার কথা মতো একদম মানে তাই। যখন বিদিশা বেরাবে আর সুনীল এক পা ঘর থেকে বেরিয়ে নিচে নামতে যাবে, এমন হুড়মুড় করে পড়ে যায় যে সুনীলের এতটা চোট লাগে ও সেদিনকে পায়ের যন্ত্রণায় আর ও বেরাতে পারল না। এরপর সুনীল সেদিনকে সারাদিন পায়ের যন্ত্রণায় হসপিটালে গেল, দেখালো ডাক্তার। ডাক্তার বলল, আপাতত পায়ের একটা হেয়ার ক্র্যাক মতো হয়েছে, তোমাকে বাড়িতেই থাকতে হবে। তুমি একদম হাঁটাচলা করো না, কদিন অন্তত পায়ে রেস্ট নাও। যাওয়া পুরো ক্যান্সেল। এরপর দিন থেকে ওর এক যা ছিল, সেই জায়ের একটা 5 বছরের ছেলে ছিল। এবার সেই ছেলেটাও আস্তে আস্তে অসুস্থ হতে থাকে। তার প্রচন্ড ধুম জ্বর, এদিকে সে ভুলভাল বকছে জ্বরের এতে, সেও ওই একই স্বপ্ন দেখছে আর রীতিমতো ভয়ে কান্নাকাটি করছে। বাড়ির একটা পরিবেশই যেন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। সাথে সাথে তখন ওরা খবর পায় যে ওই ওদের গ্রাম থেকে বাইরে বেশ কিছুটা দূরে মল্লিকপুর বলে একটা জায়গা রয়েছে। সেই মল্লিকপুরের ওখানে একটা মসজিদ আছে, আর সেই মসজিদে একজন থাকেন মৌলবী। তিনি এইসব মানে যদি কেউ ভয় পায় বা কারোর সাথে যদি এমন কোনো দুর্ঘটনা হয় তার জন্য তিনি জল পড়ে দেন এবং কিছু এমন কিছু করেন বা এমন কিছু মন্ত্র পড়েন বা কোনো তাবিজ টাবিজ দিয়ে যান যাতে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। সাথে সাথে সবাই মিলে মানে বাড়ির বড়রা 2-4 জন মিলে যায় সেইখানে এবং সেখানে সেই মৌলবীর সাথে কথা বলা হয় এবং তাকে আহ্বান করা হয় ওদের বাড়িতে। উনি যখন বাড়িতে আসেন, এসে ঢোকেন উনি বাড়িতে, উনি দেখেই বলেন যে এই বাড়িতে খুব বাজে একটা শক্তি রয়েছে, যার জন্য এইগুলো হচ্ছে। আমরা বড়জোর একটা ওই জলপোড়া করে দিতে পারি, যেটা বাড়ির চারদিকে মানে ছড়িয়ে দেবে, আর একটা তাবিজ দিচ্ছি যেটা বাড়ির সব সদস্যরা, মানে একটা করে তাবিজ দেওয়া হবে, বাড়ির সব সদস্যরা পড়ে থাকবে, অন্তত 21 দিন এটা পড়ে থাকো, আর তারপরে দেখা যাবে কি হচ্ছে। তা এইটা করা হয়, কিন্তু করা হওয়ার মানে এসব করার পরেও কিন্তু বাড়িতে যে বাচ্চা ছেলেটা আছে তাকে ডাক্তারও দেখানো হয়েছিল, কিন্তু কোনো ইমপ্রুভ না, সে কিন্তু সেই একই স্বপ্ন দেখতে থাকে। আর এদিকে বিদিশাও কিন্তু এই স্বপ্ন দেখতে থাকে প্রত্যেক দিন নিয়ম করে। তা বাড়ির আরও যারা রয়েছে তারাও দিন দিন একটু অসুস্থ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। বাড়ির মধ্যে থেকে না একটা বিচ্ছিরি গন্ধ বেরাচ্ছে, কোথাও কিছু পচেনি অথচ বাড়ির মধ্যে একটা বাজে গন্ধ পাওয়া যাচ্ছে, মানে যা তা অবস্থা বাড়ির। তখন ওরা কি করে, দূরে খবর পায় সেই সময় যে ওখান থেকে বেশ কিছুটা দূরে ওই ক্যানিং এর কাছে একটা জায়গা রয়েছে, আর যেখানে একজন রয়েছে পীর বাবা যতদূর সম্ভব তাকে বলা হয়, তা সেখানে নাকি গেলে পারে এই বিপদ থেকে উদ্ধার হওয়া যাবে বলে ওরা আবার ওইখানে যায়। গিয়ে ওখানে যখন সব কথা বলে, তা উনি তখন আসেন ওদের বাড়িতে, এসে পুরো বাড়িটাকে শুদ্ধ করেন, কিছু মানে কিছু কাজ করেন উনি ওখানে। তারপরে ওখানে বাড়িটাকে পুরো গঙ্গা জল বা এমনি গঙ্গা জল মানে ওদের কিছু জল আছে, সেই জল দিয়ে পুরো বাড়িটাকে ধোয়া হয় এবং বাড়ির 4 কোণে কিছু পুঁতে দেওয়ার কথা বলে, এরা পেরেক টাইপের বা কি একটা আছে বলেছিল, যে সেগুলো পুঁতে দিতে বলেছিল, সেগুলো পুঁতে দেওয়া হয়। বাড়িটাকে পুরো বাড়ি বন্ধন করা হয়, তারপরে তাবিজ দেওয়া হয় এবং দিয়ে এরপর থেকে কিন্তু ওরা আস্তে আস্তে সুস্থ হয়। এবং এই যে স্বপ্ন তারা বারবার দেখছিল, ও এবং ওই বাচ্চা ছেলেটি, বিদিশা এবং ওই বাচ্চা ছেলেটি, সেই স্বপ্নগুলো তারা দেখা বন্ধ করে এবং বাড়ির আরও যারা ছিল, যারা অসুস্থ হয়ে আসছিল, তারা কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারেন, আর আপনারা ছোট্ট করে কমেন্টও করতে পারেন, সত্যিই ভালো লাগবে। আর আশা করি আমার সকল শ্রোতা বন্ধুরা খুব ভালো আছেন, আরও ভালো থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আজকের মতো নিচ্ছি বিদায়, আবার আসবো নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে।